ওকে, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। একই সাথে আমরা এখানেও ক্লাস হবে, আবার অনেকে আছে ফেসবুকে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। অন্তত আজকের ক্লাসগুলো পাবা, প্রথম কয়েকটা ক্লাস দিচ্ছি। আচ্ছা, সমস্যা হচ্ছে আজকে যেহেতু আমাদের আহ, আর হয়তো ব্যাচ করার সুযোগ হবে না, এরপরে আর নতুন কোনো ব্যাচ হবে না। সো বেসিকের যার যে প্রবলেম আছে এখন একদমই সমাধান করে নিবে। দরকার হলে সময় নিয়ে পড়াবো, বাট মূল কথা হচ্ছে বেসিকটা যদি ভালো না থাকে তাহলে অনেক শিক্ষার্থী লেকচারটা বুঝতে পারে না। এটা মনে রাখবা, তার মূল সমস্যাটা হচ্ছে বেসিকের যে দুর্বলতা থাকে। যেমন ধরে নাও যদি 10 নম্বর ক্লাসে গিয়ে বুঝাতে হয় যে প্রিপজিশনের পরে কি বসে, তাহলে এটা খুবই দুঃখজনক। তাহলে সে কি করতে পারে না, ক্লাসটা এনজয় করতে পারে না। তা আসলে তোমার বেসিকটাকে অবশ্যই কি করতে হবে, ভালো করতে হবে। তুমি যদি বেসিকটাকে ভালো করতে পারো তাহলে পরের পড়াগুলো তোমার জন্য সহজ হবে। যেমন আমি যখন বলবো যে সিন্সের ক্ষেত্রে আগে প্রেজেন্ট পরে পাস্ট, এখন তুমি প্রেজেন্ট পাস্টটাই ভালো করে বুঝো না, তাহলে মূল জিনিসটা কি, সে কিন্তু মৌলিক জিনিসটা সে ভালো বুঝতে পারবে না। তাহলে এটা মৌলিক জিনিসটাইতেই তোমার কি থেকে যাচ্ছে, প্রবলেম থেকে যাচ্ছে। আচ্ছা, কারো জয়েন করতে প্রবলেম হলে তোমরা ফেসবুক পেজ থেকেও ক্লাস করতে পারবে, ঠিক আছে? আমাদের পেজেও ক্লাস করতে পারবে। যদি জুমে তোমার কষ্ট হয় তাহলে ফেসবুক পেজে গিয়েও ক্লাস করতে পারবে, সমস্যা নেই। আমাদের ফেসবুক পেজে গেলে হবে, তানভীরস ইংলিশ কেয়ার পেজে গেলে দেখবে এই একই ক্লাস ওখানেও হচ্ছে। মানে একই সাথে দুই জায়গায় লাইভ হচ্ছে আর কি। তোমরা এখানে ক্লাস করতেছো, আবার একইভাবে পেজেও লাইভ হচ্ছে। ওকে, তাহলে আমরা সরাসরি শুরু করতে পারি। আচ্ছা, যারা জুমে জয়েন করেছো কোনো সমস্যা নেই, তুমি কন্টিনিউ করো জুমে। আর যারা জুমে ই করতে কষ্ট হচ্ছে তারা তোমার পেজে জয়েন করতে পারো, তানভীরস ইংলিশ কেয়ার পেজে জয়েন করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমি বলেছি যে তোমাদের একদমই প্রথম থেকে বেসিক থেকে যারা বেশি দুর্বল তাদের জন্যই মূলত আমি আবার বেসিকটা স্টার্ট করেছি, যদিও বেসিকটা আমাদের পেজে আছে। তারপরও আমি আবার ধরে ধরে দেখানোর জন্য, কারণ অনেক স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি এবার অনেকই দুর্বল, অনলাইন হওয়ার কারণে তোমাদেরকে আমি দেখতে পাই না, বা অনেক দূরে থাকার কারণে তোমাদের কনসেন্ট্রেশনটা বোঝা যায় না। তা আমরা চেষ্টা করব সেই কনসেন্ট্রেশনটা যাতে খুব ভালোভাবে তুমি ধরে রাখতে পারো, এই জন্য কিছু বেসিক পয়েন্টগুলো আশা করি তোমাদের শেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই চলে যাচ্ছি, দেখো আমি ক্লাসে চলে যাচ্ছি। পুরো ভাষাটা হচ্ছে ইংরেজি। দেখো অলরেডি তোমরা স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ নিয়ে মূলত তোমার তিনটা পার্টে যদি একজন স্টুডেন্টের শিক্ষার্থী বেসিক ভালো হয় তাহলে সে কিন্তু সবগুলোতেই ভালো করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবা যে একটা পার্টে ভালো করতে হবে। সেটা কোন পার্ট? সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স এবং ভয়েস। মনে রাখবে, আবারও বলছি, দেখো পার্টস অফ স্পিচ, টেন্স এবং ভয়েস, এই পার্টটাতে যদি তুমি ভালো করতে পারো তাহলে কিন্তু অন্য পার্টগুলোতে তুমি অটোমেটিক্যালি ভালো করবে। আমি একটু শেয়ার দিয়ে নিই, একটু দাঁড়াও, গ্রুপে ওই অনেকে গ্রুপেও জয়েন করছে তো।
ওকে, তাহলে আমরা প্রথমেই যে জিনিসটি পাচ্ছি, ইংরেজি একটি ভাষা। এই ভাষার স্ট্রেংথ হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, একটা হচ্ছে টেন্স এবং আরেকটা হচ্ছে ভয়েস। এই 3টি পার্টেরই বেসিক ক্লাস যারা আমার কাছে আগে থেকে পড়ো, ইতিমধ্যে কয়েকবার তোমরা ক্লাস করেছো। তারপরেও অনেকের বেসিক হয়তো এখনো ঠিক হয়নি। অনেক সময় এটা হয়। আর অনলাইন হওয়ার কারণে এটা আরেকটু সময় লাগে। অফলাইনে হয়তো বা তোমার ফিজিক্যালি হয়তো এতটা সময় লাগতো না, কিন্তু এটা লাগে। তো যাই হোক, আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে ইংরেজি ভাষা। তো মজার বিষয় হচ্ছে ইংরেজি ভাষা 1957-এ তোমার একটা বই বের হয়। সেই বইটার নাম হচ্ছে সিনট্যাকটিক স্ট্রাকচার, নোয়াম চমস্কির একটা বই। সিনট্যাকটিক স্ট্রাকচার, নোয়াম চমস্কির একটা বিখ্যাত বই। এই বইতে প্রথম উনি বললেন যে ইংরেজি ভাষায় না, সারা পৃথিবীর সব ভাষাতেই দুটি জিনিস কমন। একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। আবারও বলছি, একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে নোয়াম চমস্কির কথা, আমার নয়। ঠিক আছে, নোয়াম চমস্কির কথা, আমার নয়। তাহলে মূল কথা হচ্ছে উনি বললেন যে পৃথিবীর সব ভাষার মধ্যে দুটি জিনিস কমন, একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে ভার্ব। তাহলে পৃথিবীর সব ভাষাতেই সবচেয়ে পাওয়ারফুল পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। এই জন্যে ভার্বে যত তুমি দক্ষ হবে, তত তোমার সেন্টেন্স গঠনটাও ঠিক আছে তোমার বুঝতে পারবে তুমি। অর্থাৎ ভার্বে তোমাকে এক্সপার্ট হতে হবে। তাই আমি ভার্ব নিয়ে একটু পরে আসছি। মূল কথা হচ্ছে এই যে এখানে দুটি পার্টস অফ স্পিচ দেখো, ইংলিশের মাঝখানে এখানে দুটি পার্টস অফ স্পিচ আছে, একটু দেখে নাও। একটি হচ্ছে দেখো, এই যে একটি হচ্ছে নাউন, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। তাহলে আমরা দুটি পার্টস অফ স্পিচকে আমরা দেখতে পাই, একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে মূল পার্টস অফ স্পিচ। তাহলে কি কি পেলাম দেখো তো, আবারও দাগিয়ে দিচ্ছি কি কি। একটা নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। তাহলে এই দুটো হচ্ছে ইংরেজি ভাষার বেস, মানে পাওয়ার, নাউন আর ভার্ব। তো এই দুইটা পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার যদি খুব বেশি ভালো ধারণা থাকে, তাহলে ইংরেজিটা অনেক সহজ মনে হবে। ঠিক আছে, ইংরেজিটা অনেক সহজ মনে হবে, কারণ পরে আমি যে কথা বলবো সেই কথাই তুমি বুঝতে পারবে। ধরে নাও আমি বললাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ বসে, সেটা নাউন ক্লজ। কথার কথা আমি এই কথাটা এখন শিখালাম। এক ক্লজ পড়াতে গিয়ে আমি বললাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ হয়, তাহলে সেটা নাউন ক্লজ হবে, কারণ প্রিপোজিশনের পরে যা বসে তা নাউন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে প্রিপোজিশনের পরে তাহলে কি বসে। তাহলে এটা যদি বেসিক ক্লাসে তুমি যদি মানে তোমার যদি স্বচ্ছ ধারণা না থাকে, বা বেসিক ক্লাসে যদি তুমি এটাকে ঠিক না করতে পারো, তাহলে কিন্তু মূল ক্লাসে এত সময় পাওয়া যায় না কথা বলার জন্য, ব্যাখ্যা করার জন্য এত সময় পাওয়া যায় না। তো সেটাই আমরা এখানে চেষ্টা করব যে সেটা কিভাবে। তাহলে ইংরেজি ভাষায় তোমরাও কমেন্ট করে জানাও, ইংরেজি ভাষায় প্রধান দুটি পার্টস অফ স্পিচ কি কি বলো তো দেখি, ঝটপট বলো কি কি। যারা জুমে ক্লাস করছো তারাও কমেন্ট করো, যারা ফেসবুকে তারাও আছো। কোন দুটি ভার্ব সবচেয়ে শক্তিশালী? ইরা বলছে, সাদিয়া বলছে নাউন এবং ভার্ব। ফারজানা, গুড, থ্যাংক ইউ। নাউন এবং ভার্ব। আচ্ছা, এই নাউন ভার্বের মধ্যে কোনটা সবচেয়ে পাওয়ারফুল বলেছি? কোনটি সবচেয়ে পাওয়ারফুল বলেছি বলো? গুড, ভার্ভ। এই জন্য আমি ভার্ভকে বলি ইংরেজি ভাষার কি কালেকটিভ বলতে এখানে কিছু নাই, কালেকটিভ বলতে এখানে কিছু নাই। তাহলে ইংরেজি ভাষার ভার্ব পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ভার্ব। মনে রাখবে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের সবচেয়ে সর্বময় ক্ষমতার অধিকারীকে প্রাইম মিনিস্টার। একইভাবে ইংরেজি ভাষার প্রাইম মিনিস্টার হচ্ছে ভার্ব। ইংরেজি ভাষার প্রাইম মিনিস্টার হচ্ছে ভার্ব। আর নাউন হচ্ছে রাষ্ট্রপতি, যেটা আমার আগের ক্লাসগুলোতে আমি বলেছি। নাউন হচ্ছে ইংরেজি ভাষার রাষ্ট্রপতি, আর প্রাইম মিনিস্টার হচ্ছে ভার্ব। এই দুইজন মিলেই পুরো ইংরেজি ভাষা, এই দুইজন মিলেই পুরো ইংরেজি ভাষা। ওকে, তাহলে এটা হচ্ছে মূল জিনিস। এখন আমরা আসব যে নাউন নিয়ে আমরা যদি আলোচনা করি। প্রথমেই হচ্ছে নাউন। খেয়াল করে দেখো, এই যে অ্যাডজেক্টিভ, তীর চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা, তোমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছ আশা করি। এই যে
অ্যাজিটিভ কাকে মডিফাই করছে? এই যে দেখো, নাউনকে মডিফাই করছে। অর্থাৎ অ্যাজিটিভ হচ্ছে একটা অলংকার, মনে রাখবে কার অলংকার? নাউনের অলংকার। নাউন তার নিজেকে সাজার জন্যে, নিজেকে আরো সুন্দর করার জন্যে, একজন মানুষ যেমন অনেক ধরনের কসমেটিক ব্যবহার করি আমরা, বা পোশাক ব্যবহার করি, অনেক ধরনের অনেক কিছু ব্যবহার করি আমাদের নিজেদেরকে স্মার্টনেস বাড়ানোর জন্য, আমাদের নিজেদেরকে সাজানোর জন্য আমরা অনেক মানে অনেক উপকরণ ব্যবহার করি। তেমনি নাউন নিজেকে সুন্দর করার জন্য, নাউন নিজেকে আরো বেশি পাওয়ারফুল করার জন্য যার হেল্প নিবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এই একটি কথা তোমাকে ভালো করে বুঝতে হবে, নাউন সম্পর্কে কথা বলবে কে? অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিবে কে? অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমি বলবো কোন ফ্রেজ নাউন সম্পর্কে কথা বলে, তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। তাহলে বুঝবা কিভাবে? ওই যে এখন বেসিক ক্লাসে তুমি জানলা যে নাউন সম্পর্কে যে কথা বলে সেটা অ্যাডজেক্টিভ। সেটা একটা ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ড হতে পারে, একটা ক্লজ হতে পারে। দেখো একই জিনিস কিন্তু, যে বেসিক থেকে শুরু করে ক্লজ পর্যন্ত, সেন্টেন্স পর্যন্ত একই কথা। একটা শব্দ, মনে করো একটা ওয়ার্ড যদি একটা নাউনকে মডিফাই করে, তাহলে সেটাকে আমরা বলবো একটা অ্যাডজেক্টিভ। আবারও বলছি দেখো, একটা শব্দ যদি একটা নাউনকে মডিফাই করে, তাহলে আমরা সেটা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, আর যদি একাধিক শব্দ একটা নাউনকে মডিফাই করে, তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি একটা সেন্টেন্স মডিফাই করে, তখন আমরা তাকে বলবো নাউন ক্লজ। তাহলে আসলে কি, একই জিনিস কিন্তু, জাস্ট ক্লাসিফিকেশনটা আলাদা। সেই ক্লাসিফিকেশনটা আমাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এক কথায় এখন আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করছি, ফ্রেজ ক্লজে যাচ্ছি না। কিন্তু আমি বলেছি বেসিকটা যদি ভালো করে তুমি অনুধাবন করতে পারো, তাহলে কিন্তু পরের লেকচারগুলো তোমাকে বোঝানোটা অনেক সহজ, বা তুমি ইউ ক্যান ফলো দ্য টিচার। তুমি টিচারকে কি করতে পারবে? ফলো করতে পারবে। তাহলে এবার বলো তো, নাউনের কসমেটিক কে, বা নাউন কাকে কেন্দ্র করে বেড়ে উঠবে? কাকে ছাড়া নাউন অ্যাডজেক্টিভ অর্থহীন? বলো, কাকে ছাড়া অ্যাডজেক্টিভের কোনো মূল্য নাই? তাহলে বলো, যে বাক্যে নাউন নাই সে বাক্যে তাহলে কি থাকতে পারবে না? বলো তো, যে বাক্যে নাউন নেই সে বাক্যে কি থাকতে পারবে না? গুড। জুমে যারা আছে অনেকেই উত্তর দিচ্ছে। ফেসবুকে অল্প উত্তর, যে ওটা একটু লেট হয়, মানে তোমার 4-5 সেকেন্ড লেট হয়। আর জুমের ক্লাসটা হচ্ছে একদম লাইভের মতো হয়, মানে ইনস্ট্যান্ট শোনা যায়। নাউন, গুড। তাহলে নাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভের দুইটা অংশ দেখো। অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা ডিটারমিনার এবং আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবারও বলছি দেখো, আমরা এই অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করব, একটি ডিটারমিনার এবং আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, এটা লিখে রাখতে হবে খাতায়। সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। কথাটা আবারও বলছি, সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। তার মানে ডিটারমিনার গুলো তো কোনো না কোনো পার্টস অফ স্পিচ। 8টা পার্টস অফ স্পিচের যদি 9 নাম্বার পার্টস অফ স্পিচ বলি আমি, তাহলে সেটা ডিটারমিনার হয়। কিন্তু আসলে তো 9টা নাই, কয়টা? 8টা। এই 8টার মধ্যে তোমার ডিটারমিনারটা কোন ক্যাটাগরিতে পড়বে? তাহলে অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে আমি কেন দুই ভাগে ভাগ করলাম? কারণ আছে। ডিটারমিনারের নেচার একরকম, অ্যাডজেক্টিভের নেচার আরেক রকম। আবারও বলছি, ডিটারমিনারের নেচার একরকম, অ্যাডজেক্টিভের নেচার আরেক রকম। কিন্তু দুটিই কিন্তু নাউনকে মডিফাই করে, কিন্তু দুইজনের চরিত্র আলাদা, দুইজনের যে বিহেভিয়ার এটা আলাদা, কিন্তু দুটেই অ্যাডজেক্টিভ। তাহলে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ কি নয়? ডিটারমিনার নয়। আবারও বলছি, সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ কি নয়? ডিটারমিনার নয়। ঠিক আছে? এবার কোনগুলো ডিটারমিনার তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, তবুও এক নজর দেখার জন্য বাম পাশে
ডিটারমিনার তোমরা আশা করি দেখতে পাচ্ছ এক নজর দেখার জন্য, কারণ এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো। আমি এত ডিপে এখন যাচ্ছি না, আগামী দিন যাব। ডিটারমিনার মধ্যে কি কি পাচ্ছে? আর্টিকেল। প্রথম 5টা পরীক্ষায় আসে, পরের গুলো চোখ না বুলালেও এখন হবে, কোনো সমস্যা নেই। প্রথম 5টা আর্টিকেল গুলো ডিটারমিনার। তাহলে আর্টিকেল গুলো যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, বলো তো কি বলবো? যদি বলা আর্টিকেলকে যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, কি বলবো বলো তো? ওকে, থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো আর্টিকেল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পসেসিভ, যে আমরা বলি মাই, হিজ, হার, দেয়ার, এগুলো কি? তাহলে এগুলো কোন পার্টস অফ স্পিচ? তাহলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ লিখেছি, এগুলো কি তাহলে? গুড। এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু মাইন্ডটা কি তোমরা কি জানো? আমি একটু লিখে দেখাই এখন, এটাতে আবার ফিরে আসবো আমরা। হ্যাঁ, বলো তো মাইন্ডটা কি তাহলে? বলো তো তাহলে মাইন্ডটা কি? আমি লিখেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো মাইন্ডটা কি? মাইন্ডটা হচ্ছে কি? প্রোনাউন। এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এখন আমি যদি দুইটা পার্থক্য বুঝাই, দেখো একজন বলেছে ডিটারমিনার অ্যাডজেক্টিভের পার্থক্য কি, একটু পরে তোমরা নিজেই বুঝতে পারবে। দিস ইজ এ পেন। বলো তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? দিস ইজ এ পেন, এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমি আরেকটু বড় করছি, অনেকে হয়তো দেখতে পারে নাই। দিস যেটা সাবজেক্ট সেটা সবসময় মনে রাখবে, না পজিটিভ প্রোনাউন না, দিস ইজ এ পেন, এই বাক্যের সাবজেক্ট কোনটা? দিস। সাবজেক্ট মানি নাউন বা প্রোনাউন। তাহলে বলো তো এটা কি প্রোনাউন না অ্যাডজেক্টিভ? কি বলবো? না নাউন বলবো এটাকে? দিস ইজ এ পেন, এটা কি তাহলে? দিসটা কি? কিন্তু আমি যদি বলি, দেখো একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি দিস পেন ইজ কস্টলি, দিস পেন ইজ কস্টলি। দেখো দিস পেন ইজ কস্টলি, এখানে দিসটা কোন পার্টস অফ স্পিচ বলো তো তাহলে? এখানে এই দিসটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। এটা দিস ইজ এ পেন, এই দিসটা প্রোনাউন এবং এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
কিন্তু দিস পেন ইজ কস্টলি, এখানে এই বাক্যের সাবজেক্ট কোনটা, মূল শব্দ কোনটা, পেন। আর এই দিস কি করছে দেখো, এই পেনকে মডিফাই করছে। দিস কি করছে, এই পেনকে মডিফাই করছে। ঠিক আছে, দিস এই পেনকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই এই দিস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। যেহেতু এই দিস নাউনের সাথে সম্পর্ক, কিন্তু এটা কার অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ডিটারমিনারের অন্তর্ভুক্ত। কারণ আমরা 5টা ডিটারমিনার পাবো, এখানে কিন্তু দিসটা প্রোনাউন নয়, এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে গিয়ে তার নেচার আলাদা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের একজন শুধু একটা পয়েন্ট বলেছে যে ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি। যখন আমি বলবো যে ইন্টারনাল কোয়ালিটি, যখনকে আমি বর্ণনা করছি যখন, ঠিক আছে, ইন্টারনাল কোয়ালিটি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি বাহ্যিক কোয়ালিটি যখন বর্ণনা করছি, তখন দেখো এটা ডিটারমিনারের নেচার একটা, এটা জাস্ট কঠিন একটা নেচার বললাম, আরো অনেকগুলো নেচার আমি বলবো কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমি এই জিনিসটা ব্যবহার করব। আচ্ছা, ডিটারমিনার এর মৌলিক বৈশিষ্ট্যটা তোমরা বুঝতে পারবে তখন। তাহলে মূল কথা হচ্ছে ডিটারমিনার, তাহলে আমরা কি কি পেলাম, একটু এক নজর আবার একটু বাম দিকে দেখে আসি। ডিটারমিনার দ্বারা আমরা কি কি পাবো, বলো ডিটারমিনার কি কি পাচ্ছে। 1 নাম্বার তাহলে আর্টিকেল, 2 নাম্বার পসেসিভ অ্যাডজেক্টিভ, 3 নাম্বার ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ কোনগুলো, দিস, দ্যাট, দোস, এগুলো আর কি, 4টা আছে, 4টা। ওকে, কোয়ান্টিফায়ার, দেখো এগুলো পরিমাণ। তার মানে ডিটারমিনারের একটা বিষয় খেয়াল করে দেখো, সংখ্যা পরিমাণকে, সংখ্যা পরিমাণ অধিকারকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে কোয়ান্টিফায়ার কোনগুলো, যেগুলো দিয়ে পরিমাণ করা বোঝায়, মেনি, সাম, ফিউ, লিটল, সেভারাল। আচ্ছা, নাম্বার, সংখ্যা 1 2 3 4। আমি যখন বলবো ওয়ান বুক, তখন এই ওয়ানটা কাকে মডিফাই করছে দেখো, বুককে মডিফাই করছে। ওয়ানটা কাকে মডিফাই করছে দেখো, বুককে মডিফাই করছে। দ্যাটস ওয়াই এই বুকটা হচ্ছে এখানে তোমার ওয়ানটা হচ্ছে ডিটারমিনার, বুকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওয়ানটা হচ্ছে ডিটারমিনার, বুকটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা 5টা ডিটারমিনার পেলাম। 1 আর্টিকেল, চোখ বন্ধ করে বলে ফেলতে হবে এগুলো, এগুলো কিন্তু একদম চোখ বন্ধ করে বলে ফেলতে হবে। 1 আর্টিকেল, 2 পসেসিভ, 3 ডেমনস্ট্রেটিভ, 4 কোয়ান্টিফায়ার, 5 নাম্বার। আমি বলেছি এই 5টা ইম্পর্টেন্ট। বাড়তি যদি শিখো ইন্টারোগেটিভ, হুইচ, হোয়াট, এগুলো কি হতে পারে, ইন্টারোগেটিভ ডিটারমিনার, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার মতো কাজ করতে পারে, ডিস্ট্রিবিউটিভ গুলো কাজ করতে পারে। বাদ দাও, আমরা 5টা আগে ভালো করে শিখি। 1 আর্টিকেল, তাহলে সবাই না দেখে বলো তো দেখি, স্ক্রিন না দেখে বলতে হবে। এবার আমি এটা সরিয়ে দিচ্ছি, বলো তো ডিটারমিনার কোনগুলো, দেখি কে কে বলতে পারে, কোনগুলো ডিটারমিনার বলো দেখি, বলো কোনগুলো ডিটারমিনার। দেখি 5টা ডিটারমিনার বলেছি, 1 নাম্বার কি বলো তো, ওকে একটা একটা বলো। 1 নাম্বার আর্টিকেল, 2 নাম্বার অনেকে 5টায় লিখে ফেলেছো পসেসিভ, 3 নাম্বার ডেমনস্ট্রেটিভ, 4 নাম্বার কোয়ান্টিফায়ার, 5 নাম্বার নাম্বার, 5 নাম্বার হচ্ছে নাম্বার। আচ্ছা এবার একটা মজার জিনিস খেয়াল করো, এবার একটা মজার বিষয় খেয়াল করে দেখো, আমি একটা শব্দ লিখবো দেখো, প্যাড, পি এ ডি, প্যাড, খেয়াল করে দেখো, পি তে হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন,
প্লাস এতে হচ্ছে সিঙ্গেল যে কোনো অ্যাডজেক্টিভ মানে ডিটারমিনার ছাড়া যে অ্যাডজেক্টিভ গুলো আছে, পিওর অ্যাডজেক্টিভ যেগুলো পিওর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে সরাসরি ডিটারমিনার। আমি আলাদাভাবে লিখেছি এখানে, প্যাড লিখেছি ওয়ার্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমি ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ থেকে এখানে আলাদা লিখলাম, আলাদার কারণটা একটু পরে বলছি। যদি এটার পরে কখনো গ্যাপ থাকে, মনে রাখবে যদি এটার পরে কোনো গ্যাপ থাকে তাহলে আমরা যেটা ব্যবহার করব এই প্লাস দিয়ে, এটা এখানে যেটা ব্যবহার করব সবসময় নাউন মনে রাখবা। ওয়ার্ড আইডেন্টিফিকেশন এটা খুব বেশি কাজ দিবে তোমার, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আজকে থেকে মনে রাখবে যদি প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার এরপরে যখন যদি কোনো সিঙ্গেল গ্যাপ ব্যবহার করো তাহলে সেটা অবশ্যই নাউন হয়ে যাবে, সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। ঠিক আছে, সেটা অবশ্যই কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, এটা একটু খেয়াল করবা। তাহলে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার এটার পরে সিঙ্গেল যদি একটা গ্যাপ থাকে তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এবার আমি বিভিন্ন পরীক্ষা আসছে এরকম একটি প্রশ্ন আমি বলছি, যারা বেসিক ক্লাস করেছো তারা জানো এটা এসেছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মনে করো এটা পরীক্ষায় এসেছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গো কোন পার্টস অফ স্পিচ বলো দেখি, এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ বলো দেখি। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ বলো। ওকে, গুড, এটা নাউন। আচ্ছা কার পরে আছে বলো তো, এই গোটা কার পরে আছে, এই গোটি কার পরে আছে বলো। গুড, ডিটারমিনারের পরে আছে। আচ্ছা তাহলে যদি এই একই সূত্রে যদি বলি দা ওয়ার্ল্ডটা কি বলো তো দেখি, দা ওয়ার্ল্ডটা কি, এই যে ওয়ার্ল্ড, শুধু ওয়ার্ল্ডটা কোন পার্টস অফ স্পিচ বলো তো, ওয়ার্ল্ডটা কি। গুড, নাউন। দিটা হচ্ছে ডিটারমিনার। আচ্ছা এবার ঝটপট কয়েকটা প্রশ্ন করছি আমি, তাহলে আবার আগের প্রশ্নগুলো বলো তো, নাউন প্রনাউনকে মডিফাই করে কে। ওকে, নাউন প্রনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করলাম আমরা, কি কি, অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করেছি কি কি,
আচ্ছা, ডিটারমিনার কোনগুলো মনে আছে নাকি? রিভিউ ডিটারমিনার কোনগুলো? গুড। আর্টিকেল, পসেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমো, নাম্বার, শর্টকাট, সমস্যা নেই, এখন তো জাস্ট লার্নিং। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখছি, দেখো ইংরেজি ভাষাকে বলা হয় প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ। একটু ভালো করে খেয়াল করবা, ইংরেজি ভাষাকে বলা হয় প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ, আর বাংলাকে বলা হয় পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা খেয়াল করে দেখবা, কারণ কি দেখো, প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, একটু খাতা লিখে রাখবা তোমরা এটা, ইংলিশ, আর বাংলাটা হচ্ছে পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজি হচ্ছে প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ আর বাংলা হচ্ছে পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যদি আমি বাংলায় বলি ঢাকা থেকে, যদি বলো ঢাকা থেকে, তাহলে ইংলিশে কি লিখবো দেখো, ফ্রম, দাঁড়াও আমি ফন্ট একটু ডিস্টার্ব করতেছে, ফ্রম ঢাকা। যদি বাংলায় লিখি তাহলে কি হবে বলো তো, বাংলায় লিখলে কি হবে, এটা আমি আর লিখছি না, বাংলায় লিখলে হবে কি বলো? আচ্ছা, থেকে তখন কোথায় যাচ্ছে বলো তো দেখি, নাউনের আগে না পরে, কোথায় চলে যাচ্ছে দেখো তো। কিন্তু ইংলিশে ট্রান্সলেট করলে কোনটা আগে আসতেছে, কিন্তু ইংলিশে অনুবাদ করলে কোনটি আগে আসতেছে? তাহলে ইংরেজি ভাষাটা যে প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ প্রিপজিশন কামস ফার্স্ট, প্রথমে আসে, শুরুতে আসে। আচ্ছা, আমি যদি বলি এবার আমি ঢাকায় থাকি, অন্তঃস্থ কোথায় ব্যবহৃত হয়েছে বলো তো, আমি ঢাকায় থাকি, অন্তঃস্থটা কোথায় ব্যবহৃত হয়েছে, আমি ঢাকায় থাকি। পরে এটাকে অনুবাদ করো ঢাকায়, তাহলে কি হবে বলো তো? ইন ঢাকা, তখন প্রিপজিশনটা কোথায় আসলো, তখন প্রিপজিশনটা কোথায় আসলো বলো? আগে, গুড। তাহলে ইংরেজি ভাষাটাই কি প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আই অ্যাম গোয়িং টু ঢাকা, আর
I am going to meet my friend। এই দুইটা টু এর নেচারে কি পার্থক্য খেয়াল করে দেখো তো। এই টু ঢাকা আর টু মিট, এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি বলো? একটু খুঁজে দেখো তো। টু ঢাকা, টু মিট, এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি দাঁড়ালো? বলো মৌলিক পার্থক্যটা কি দাঁড়ালো? মৌলিক পার্থক্যটা কি দাঁড়ালো বলো? তার মানে টু প্লাস যখন নাউন বা প্রোনাউন হবে তখন এই টুটা হচ্ছে প্রেপোজিশন, তখন এই টুটা হচ্ছে প্রেপোজিশন। আর টু এর পরে যখন ভার্ব দিব, টু প্লাস ভার্ব দিব, তখন এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, তখন এই টুটা হচ্ছে টু প্লাস ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে টু আলাদা কোনো প্রিপোজিশন নয়, এখানে এই টুটা কিন্তু আলাদা কোনো প্রিপোজিশন নয়। এই টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন, কিন্তু এই টু প্লাস ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ। এই টুটা প্রিপোজিশন, অর্থাৎ তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কি থাকতে হবে বলো? প্রিপোজিশনের পরে কি থাকতে হবে বলো? বলো প্রিপোজিশনের পরে কি থাকতে হবে তাহলে? না, আমি এম গোয়িং টু জানতে চাই না, আমি শুধু টু এর ব্যবহার জানতে চাইছি। আচ্ছা এবার দেখো, আমি যদি বলি আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, বলো তো এই টুটা কি প্রিপোজিশন না ইনফিনিটিভ বলো? আই ওয়ান্ট টু গো এই টুটা কি প্রিপোজিশন না ইনফিনিটিভ? দু একজন লিখেছে প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন হবে? প্রিপোজিশনের শর্ত কি বলো? প্রিপোজিশনের শর্ত কি শিখে আসছি? প্রিপোজিশনের শর্ত কি কিছুক্ষণ আগেই তো শিখে আসলাম আমরা, নাউন, তাই না? এটা তো নাউন না, এই গোটা তো নাউন না, তাহলে এটাকে কি বলা যাবে না? এই টুকে প্রিপোজিশন বলা যাবে না। আর আমি যদি বলি I went to school, I went to school, এবার বলো তো কি এটা কি বুঝবা? এই পরের টুটা কি তাহলে? I went to school এটা কি? এটা কি? গুড, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে কেউ যদি বল ইনফিনিটিভ আর প্রিপোজিশনের পার্থক্য বুঝতে পেরেছো? আচ্ছা এবার আসো অ্যাজিটিভটা একটু আবার একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এখানে দেখো তো অ্যাজিটিভ কি কি আছে, ওই যে অ্যাজিটিভ আর ডিটারমিনার মধ্যে পার্থক্যটা দেখো তো। এখানে অ্যাজিটিভের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে অ্যাজিটিভ অ্যাজিটিভের কাজ করতে পারে, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি।
একটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে যেটা সরাসরি নাউন সম্পর্কে কথা বলে। যেমন তুমি যদি গুড বলো তাহলে অবশ্যই নাউন সম্পর্কে কথা বলবে, ঠিক আছে? নাউন সম্পর্কে কথা বলবে। তাহলে নাউন সম্পর্কে কথা বলবে। সাউন্ড ঠিক আছে? তোমার ওখানে কোনো সমস্যা কিনা চেক করে দেখো। নিয়তি পরিণতি এরকম, এটাই পৃথিবীর নিয়ম। নিয়তি পরিণতি এটাই পৃথিবীর নিয়ম আর কি টাইপের। আচ্ছা, তাহলে অ্যাজেটিভের মধ্যে কি কি হতে পারে দেখো, চারটা পার্টস অফ স্পিচ এখানে ধরন লিখেছি আমরা অ্যাজেটিভের। মানে অ্যাজেটিভ একটা অ্যাজেটিভের কাজ করতে পারে। কারণ আচ্ছা, গুড দিয়ে কি কোনো সংখ্যা বোঝায়? দেখো তো, গুড দিয়ে কি কোনো সংখ্যা বোঝায়, কোনো পরিমাণ বোঝায়? তাহলে গুড সরাসরি কোনো না কোনো নাউনকে, তুমি যদি বলো গুডটা কি, কারো না কারো কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি এ বয়, এ কি কোনো এখানে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সংখ্যাবাচক তথ্য দিচ্ছে, কিন্তু এটা কি নাউনের কোনো দোষ গুণ অবস্থা প্রকাশ করছে সংখ্যা ছাড়া? আচ্ছা, এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিটারমিনারের মৌলিক কোনো অর্থ থাকে না, তার ব্যবহার অনুযায়ী অর্থগুলো ভ্যারি করে। ডিটারমিনারের মৌলিক কোনো অর্থ থাকে না, ঠিক আছে? কিন্তু অ্যাজেটিভের মৌলিক একটা কি থাকে, অর্থ থাকে। অ্যাজেটিভ ইংরেজি ভাষায় একা ব্যবহৃত হতে পারে, মানে হয়তো নাউন পরে থাকতে পারে কিন্তু ডিটারমিনার সেক্ষেত্রে হবে না। যেমন হি ইজ ক্লেভার, একটু খেয়াল করে দেখো তো, এখানে ক্লেভার একা ব্যবহৃত হয়েছে, কিন্তু আমি কি ডিটারমিনার একা ব্যবহার করতে পারবো? যদিও এখানেও ক্লেভার কার সম্পর্কে, কার সম্পর্ক, হি এর সাথে, তাহলে ডিটারমিনার কি একা ব্যবহার করা যাবে? ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি কি বলতে পারবো, হি ইজ এ, এটা ব্যবহার করা যাবে? শুধু এতটুকু দিলে হবে, হি ইজ এ, এরকম বলা যাবে? তাহলে ডিটারমিনার কাকে ছাড়া মূল্যহীন বলো? ডিটারমিনার কাকে ছাড়া মূল্যহীন? এই জন্য আমি একটা কথা বলেছিলাম, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ কি নয়, ডিটারমিনার নয়। হ্যাঁ, আশা করি। আচ্ছা, এবার অ্যাডজেক্টিভ কি কি হতে পারে একটু খেয়াল করে দেখো। আমি যদি বলি
হি ইজ অনেস্ট, এটা বলা যাচ্ছে কিনা বলো তো দেখি, এটা বলা যাচ্ছে হি ইজ অনেস্ট, এরকম বলা যাবে? আচ্ছা, এবার আমি দেখলাম যদি আমি বলি দেখো এটা, আই স এ ফ্লাইং বার্ড। আচ্ছা বলো তো এখানে এই বার্ডটি ফ্লাইংটি কাকে মডিফাই করছে বলো? আই স এ ফ্লাইং বার্ড, বলো তো এই বার্ডটি কাকে মডিফাই করছে? এই ফ্লাইংটি কাকে মডিফাই করছে? আচ্ছা এবার আরেকটা বৈশিষ্ট্য বলছি, মনে রাখবা ডিটারমিনার সবসময় তার জায়গা ছেড়ে দিবে, কিন্তু অ্যাজিটিভ কখনো তার জায়গা ছাড়বে না। ডিটারমিনার তার জায়গা ছেড়ে দিয়েছে, দেখো তো কাকে জায়গা ছেড়ে দিয়েছে? এ ফ্লাইং বার্ড। এখানে আমি কি বলতে পারবো আই স ফ্লাইং এ বার্ড? আমি কি বলতে পারবো আই স ফ্লাইং এ বার্ড? বলা যাবে এরকম আই স ফ্লাইং এ বার্ড? তাহলে মনে রাখবা ডিটারমিনারের আরেকটা বৈশিষ্ট্য, যখন পিওর কোনো অ্যাডজেক্টিভ আসবে তখন সে জায়গা ছেড়ে দিবে, ঠিক আছে? আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, আর শুরুতে তখন ডিটারমিনার চলে যাবে। তার মানে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, স্ট্রাকচারটা দাঁড়াবে তখন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা তাহলে এবার একটা পয়েন্ট লিখে নাও, অ্যাডজেক্টিভ কখনো নাউন ছাড়া দূরে বসতে পারে না। মানে তুমি যদি নাউনের আগে ব্যবহার করতে চাও, মানে ব্যবহার করতে চাও, শুধুমাত্র অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারবা এখানে। তার মানে অ্যাডজেক্টিভ অনেক দূরে বসতে পারবে না, ঠিক কোথায় বসবে? ঠিক হয় নাউনের আগে, না হলে নাউনের পরে। এই কথাটা লিখে নাও। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা কোথায় কোথায় পাচ্ছি বলো? অ্যাডজেক্টিভকে কোথায় কোথায় পাচ্ছি? যেটা তোমরা ইন্টারমিডিয়েট শিখে এসেছো, প্রি মডিফাই নাউন, পোস্ট মডিফাই নাউন। তাহলে নাউনের আগে যদি মডিফাই করার একটা শব্দ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। নাউনের পরেও যদি একটা শব্দ থাকে সেটাও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কখনো কোথায় বসে না? দূরে ব্যবহৃত হয় না। আচ্ছা একমাত্র ব্যতিক্রম একটা আছে, কেউ কি বলতে পারবে সেই ব্যতিক্রমটা কি? যেটা মানে ডিটারমিনার পরে যাবে, অ্যাডজেক্টিভ আগে আসবে, এমন একটা উদাহরণ কেউ কি বলতে পারবে? এমন একটি উদাহরণ কেউ কি বলতে পারবে? যে সাধারণত এটাই নিয়ম, যে অ্যাডজেক্টিভ ঠিক নাউনের আগে বসবে, তার আগে ডিটারমিনার বা অন্য কিছু থাকুক, কিন্তু অ্যাডজেক্টিভ বসবে ঠিক নাউনের আগে। না, কাছাকাছি, আর একটু ট্রাই করো। মেনি এ ম্যান, না এটাও ঠিক আছে, এখানে দুইটা ডিটারমিনার, এটাও হবে না। আর কোনো? না ওটা তো ডেটটা পরে বসেছে, আই ফাউন্ড এ ম্যান ডেড, ডেটটা পরে বসেছে। আমি বলেছি মানে অ্যাডজেক্টিভ ডিটারমিনারকে জায়গা ছেড়ে দিবে। এরকম কয়েকটা মাত্র উপায় আছে, কেউ কি বলতে পারবে সেটা? না, এ নিউ ড্রেস এগুলো সব তো আগে, সব তো দেখো অ্যাডজেক্টিভ আগে ব্যবহার করলাম। এ গুড নিউজ কখনো বলা যায় না, কারণ নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। এ গুড ওয়াটার বলা যাবে বলো তো? এ গুড ওয়াটার কখনো বলা যায়? তাহলে এ গুড নিউজ বলা যাবে না, নিউজ হচ্ছে ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন।
হ্যাঁ, গুড, একজন পেরেছে, আমেনা আক্তার নিশু, থ্যাংক ইউ। সো গুড এ, সো গুড এ বয়, গুড, সো গুড এ বয়। কিন্তু এটাই যদি আবার সাস হয়ে যায় তখন আমরা বলি সাস এ গুড বয়, স্বাভাবিক নিয়ম হয়ে যাবে তখন, সাস এ গুড বয়। এখানটাই এই সো এর ক্ষেত্রে এই জিনিসটাই উল্টা হয়ে যাবে, অর্থাৎ তুমি বলতে পারবে না কখনো সো এ গুড বয়, এটা বলা যাবে না, বলতে হবে সো গুড এ বয়, আর এটা হয়ে যাবে সাস এ গুড বয়। ঠিক আছে? হি ইজ এ বিউটিফুল গার্ল। হি, হি তো গার্ল হতে পারবে না, সি হবে। হি ইজ মাই এল্ডার সিস্টার, ঠিক আছে তো, এল্ডার অ্যাডজেক্টিভ, নিউ ওয়াচ নিউ অ্যাডজেক্টিভ, ফ্লাইং প্লেন ফ্লাইং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসতেছে? ঠিক নাউনের আগে। আমি বলেছি যে ডিটারমিনারটা পরে চলে যাবে, ডিটারমিনারটা পরে চলে যাবে। হ্যাঁ, সিরিজ আকারে। আচ্ছা, তোমাদের আমি একটা 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 জিনিস দেখাই তোমাদের, আশা করি তোমরা, যারা আমি তোমরা একটু, আমি শেয়ারটা কি পজ করছি, তোমরা দেখতে পারবে একটু পরেই। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস দেখাই, এই যে নতুন যে বইটা বের হতে যাচ্ছে, আশা করি তোমরা এখন দেখতে পাবা। আহ, তোমরা এখন দেখতে পাচ্ছ ওই 200 ম্যাজিক রুলস এর নতুন বইটা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা জিনিস দেখাবো যে কত সহজ করে বিষয়টা করেছি। ওই 200 ম্যাজিক রুলসটা দেখতে পাচ্ছ এখন, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 200 ম্যাজিক রুলস যে বইটি আমার নতুন বের হতে যাচ্ছে, তোমরা বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ আশা করি বাজারে চলে আসবে। একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি। তো তোমাদের এটার সাথে আজকের পড়ার মিল আছে অনেক। তা আমি কেন এই কথাগুলো বারবার বলছি, এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে পার্টস অফ পিসের এটা ওভারঅল ভিউ দিয়েছি। আজকে যে কথাগুলো দেখো, এটা একটা ভিউ দিয়েছি। এই যে পার্টস অফ পিস দেখো, অ্যাজেটিভ নাউন প্রনাউনকে মডিফাই করে, ঠিক আছে, আবার প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এই জাস্ট একটা ভিউ দিয়েছি। এই যে গল্পে গল্পে পার্টস অফ পিস এখানে আছে। তারপরে দেখো ওই ছন্দে ছন্দে কবিতা আছে, গল্প আছে, আবার এটার ভিডিও আছে। তোমরা জানো ইউটিউবে আমার একটা গল্প আছে, দেখবা গল্পে গল্পে ইংরেজি, তোমরা এটা একটু দেখে নিবা, গল্পে গল্পে ইংরেজি। এই ভিডিওটা একটু দেখে নিবা, তাহলে তোমার বেসিকটা আরো ভালো হবে। যাদের বেসিকটা বেশি দুর্বল, যাদের বেসিকটা বেশি দুর্বল তারা এই কাজটা করবা একটু। আচ্ছা, এই যে এখন তোমাদের আমি যে জিনিসটা দেখাবো, একটু খেয়াল করে দেখো, এখানে অনেক কিছু আছে। তুমি গেলে এই যে কমপ্লিমেন্ট, দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লিমেন্ট আর অবজেক্ট, একজন বলেছে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি, একটু খেয়াল করে দেখো তো। আমরা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা কি দেখা যাচ্ছে? আমি একটু বড় করে দেই। আহ দেখতে পাচ্ছ, দেখো কমপ্লিমেন্ট আর অবজেক্টের পার্থক্য দেখো। এখানে দেয়া আছে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট, দুইটার মধ্যে পার্থক্য দেয়া আছে দেখো। যেমন আই এম তানভীর, তখন এটা সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে এটা কমপ্লিমেন্ট। কিন্তু অবজেক্ট কখনো সাবজেক্টকে নির্দেশ করে না। যেমন ধরে নাও আই ইট রাইস, যিনি রাইস উনি কিন্তু আই না। দেখো যিনি রাইস, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এটা চিত্র আছে, চিত্র হলে এই যে দেখো তো অবজেক্টের বৈশিষ্ট্য আর কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য কি, একটু দেখো তো, একটু দেখো অবজেক্ট আর কমপ্লিমেন্টের বৈশিষ্ট্যটা একটু দেখো। তানভীর ইংলিশ কেয়ার দিয়ে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবা, তানভীর ইংলিশ কেয়ার দিয়ে আমার পেজে চ্যানেলে আছে। দেখো দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, সাকিব লাভস ক্রিকেট, দ্যাট ইজ অবজেক্ট, সাকিব লাভস ক্রিকেট দ্যাট ইজ অবজেক্ট, কিন্তু সাকিব ইজ এ ক্রিকেটার, সাকিব ইজ এ ক্রিকেটার দ্যাট ইজ কমপ্লিমেন্ট,
সাকিব ইজ এ ক্রিকেটার, দ্য বয় টেলিফোনড হিজ সিস্টার, কিন্তু লিওনেল মেসি ইজ এ ফুটবল প্লেয়ার। দেখেছো দ্য ডিফারেন্সটা? একটু খেয়াল করে দেখো। আর আমি তোমাদের এটা দেখাচ্ছি না, মানে এখানে অনেক রেফারেন্স আছে যে অনেকে কমপ্লিমেন্ট কাকে বলে বুঝে না। এই যে অক্সফোর্ড ডিকশনারিতে কি আছে এটা দেখে নিবে। এখানে আমি অক্সফোর্ড ডিকশনারি রেফারেন্স দিয়েছি, অক্সফোর্ড ডিকশনারি রেফারেন্স দিয়েছি আমি কমপ্লিমেন্ট কাকে বলে। অনেকে কমপ্লিমেন্ট বুঝে না, ঠিক আছে? এই যে ডিটারমিনার, এই যে দেখো ডিটারমিনারের একটা গ্রাফিক্যাল দিয়েছি। আর আমি আজকে তোমাদের যাবো এই যে ডিটারমিনার অর্ডার, তোমরা এটা সাধারণত পাও না, এটা বইগুলোতে থাকে না, এই জিনিসটা বইগুলোতে থাকে না। দেখো তো আমি একটা জিনিস দিয়েছি, ক্লাসিফিকেশন আর অর্ডার অফ ডিটারমিনার্স, প্রি ডিটারমিনার্স, সেন্ট্রাল ডিটারমিনার্স, পসেসিভ, এটা দিয়েছে এখানে, এখানে দিয়েছে এটা। তারপর নেচার এন্ড ইউজ অফ ডিটারমিনার ইন ডিটেইলস আছে এখানে, নেচার এন্ড ইউজ অফ ডিটারমিনার। কিন্তু আমি তোমাদের যে জিনিসটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো দেখো তো সাবজেক্ট হিসেবে কোন কোন শব্দগুলো সাবজেক্টের কাজ করতে পারে একটু বলো। এখানে যারা যারা দেখতে পাচ্ছ দেখো তো কোন কোন শব্দ সাবজেক্ট বলতে কি কি বুঝাচ্ছে, দেখো তো। খেয়াল করে দেখো তো সাবজেক্ট হিসেবে আমি আসলে কি কি ব্যবহার করেছি। এক নাম্বার দেখো সাবজেক্ট হিসেবে কে কে কাজ করতে পারে, এক নাম্বার কি দিয়েছি দেখো, একটা নাউন দিয়েছি। তারপরে দেখো সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে কি, প্রোনাউন। তারপরে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে কি, জিরান্ড। তারপরে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে দেখো নাউন ক্লজ। তারপরে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে কি, দেখো নাউন ফ্রেজ। সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে ইনফিনিটিভ। এই হচ্ছে শেষ। তাহলে বাক্যের সাবজেক্ট টোটাল আসলে তিনটা জিনিস মনে রাখবা, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এই হচ্ছে তিনটা মূল জিনিস। আজকে থেকে একটা কথা মনে রাখবা, সাবজেক্ট মানে তিনটা জিনিস, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, শেষ। তাহলে বলো তো বাক্যের সাবজেক্ট হিসেবে কয়টা জিনিস হবে বলো তো দেখি, বলো তো সাবজেক্ট হিসেবে কয়টা জিনিস হবে? হ্যাঁ হ্যাঁ, সব লাইব্রেরিতে পেয়ে যাবা। এই বইটা পুরোটা অন্যরকম, এটা পড়াবো আবার আমি, এই বইটা পুরোটা তোমাদেরকে পড়াবো রুলস অনুযায়ী, ভিডিও ক্লাসে পড়াবো, ইউটিউব এবং ফেসবুকে পুরো বইটা পড়ায় দিব। তাহলে বলো তো সাবজেক্ট হিসেবে তিনটি জিনিসকে আমি বসাতে পারবো কি কি? সাবজেক্ট হিসেবে তিনটি জিনিসকে বসাতে পারবো কি কি, বলো মূল জিনিস কি কি? কি কি নাম বলতে হবে, নাম বলতে হবে কি কি? ছয়টা না, তিনটা বাদ যাবে, পরে বলছি আমি। তিনটা হচ্ছে মূল, তিনটা হচ্ছে মূল। আচ্ছা আমি অ্যানোটেট করে দেখাই। এক, এক, ঠিক আছে, দুই, এটা হচ্ছে তিন, সরি দাঁড়াও, এটা হচ্ছে তিন। হ্যাঁ তুমি চারটা বলতে পারো যদি প্রোনাউন, আসলে প্রোনাউন তো নাউনের পরিবর্তে হয়, তা আমি এটাকেও ধরলাম, তাহলে টোটাল পেলাম কয়টা, মূল হচ্ছে চারটা যদি প্রোনাউন সহ ধরো। তাহলে প্রোনাউন সহ ধরলে কয়টা হবে বলো? প্রোনাউন ছাড়া যদি প্রোনাউনকে মনে করো এটা নাউনেরই একটা অংশ, তাহলে চারটা বলবা, আর না হলে কি বলবা, তিনটা বলবা। আচ্ছা মজার বিষয়, তাহলে ইনফিনিটিভটা কোথায় চলে যাবে বলো? ইনফিনিটিভটা এই চারটার কোন অংশে যাবে বলো, কে বলতে পারবে? ইনফিনিটিভটা সাবজেক্ট, কিন্তু সে হয় কোনো না কোনো নাউন, সে কোনো না কোনো নাউন। আবারও বলছি মজা করে একটু খেয়াল করে দেখো, একবার যখন জিনিসগুলো বুঝে যাবা এটা তোমার সারা জীবন কাজে লাগবে। তাহলে ইনফিনিটিভ কার অন্তর্ভুক্ত? সে যেহেতু সাবজেক্ট, সাবজেক্ট মানে সে অবশ্যই নাউন, সাবজেক্ট মানে সে অবশ্যই নাউন। তাহলে কোনটার মধ্যে যাবে জানো? এই ইনফিনিটিভ যাবে হচ্ছে তখন নাউন ফ্রেজে। কোথায় চলে যাবে? নাউন ফ্রেজে। আর জিরান যাবে কোথায় জানো? জিরান যাবে কোথায়? জিরান যাবে নাউনের মধ্যে। তাহলে বাক্যের সাবজেক্ট মানে কি, হয় নাউন, না হলে নাউন ফ্রেজ, না হলে নাউন ক্লজ। আর নাউনের একটা ভাই আছে প্রোনাউন, নাউনের একটা ভাই আছে প্রোনাউন।
নাউনের একটা ভাই আছে, সেটা কি হয়ে যাবে? প্রোনাউন। তাহলে এবার বলো, সাবজেক্ট মানে আসলে তিনটা জিনিস, যা বসে তাই নাউন। সাবজেক্ট মানি নাউন, সাবজেক্ট মানি নাউন, সাবজেক্ট মানি নাউন। একটা শব্দ হলে নাউন, একাধিক শব্দ হলে নাউন ফ্রেজ, সেন্টেন্স হলে নাউন ক্লজ। আমি নিচের দিকে যাই, তাহলে তুমি এটা আরো ভালো করে দেখতে পারবা। এই যে দেখো, এই যে দেখো, আমি বড় করে দিচ্ছি, দেখো তো সাবজেক্ট কি কি হয়েছে একটু দেখো। আমি বইটাকে বড় করে দিলাম তোমাদের সুবিধার্থে। দেখো তো এখানে সাবজেক্ট কি কি হয়েছে, বলো সাবজেক্ট কি কি হয়েছে। এই যে এবার দেখো সাবজেক্ট কি কি হয়েছে, বলো, নিজেরাই বলবা সাবজেক্ট কি কি হয়েছে। প্রথমটা কি? দেখো প্রথমটা কি, দেখো প্রথম ঢাকা, ঢাকাটা নাউন, ঢাকাটা নাউন। ইটটা কি? ইটটা প্রোনাউন। টু ওয়ার্কটা কি? দেখো টু ওয়ার্কটা ইনফিনিটিভ। বলো তো এটা কার অন্তর্ভুক্ত? এই টু ওয়ার্কটা আসলে কি? এটা কি ওয়ার্ড, ফ্রেজ না ক্লজ? বলো টু ওয়ার্কটা কিসের মধ্যে যাবে? গুড, নাউন ফ্রেজ এর অন্তর্ভুক্ত। এবার পরেরটা দেখো, একটু খেয়াল করে দেখো। পরেরটা দেখো, জিরান্ড, ওয়াকিং। ওয়াকিং এটা কিসের মধ্যে যাবে তাহলে? এই 4 নাম্বার যে ওয়াকিং জিরান্ড, এটা কিসের মধ্যে যাচ্ছে? নাউন। বলো তো মাই এল্ডার ব্রাদার, এখানে কয়টা শব্দ আছে? মাই এল্ডার ব্রাদার এখানে কয়টা শব্দ আছে? মাই এল্ডার ব্রাদার এখানে কয়টা শব্দ? মাই এল্ডার ব্রাদার। তাহলে এটা কোথায় চলে যাবে বলো? বামে লেখাই আছে, কোথায় চলে যাবে? ফ্রেজের মধ্যে চলে যাবে। কোথায় যাবে? ফ্রেজ। কোথায় যাবে? ফ্রেজ। আর হোয়াট ই সেজ এটা হচ্ছে ক্লজ। হোয়াট ই সেজ এটা হচ্ছে ক্লজ। তাহলে আজকে থেকে মনে করো তো সাবজেক্ট মানেই কি, বলো, বলো সাবজেক্ট মানেই কি, বলো সাবজেক্ট মানেই কি? এই যে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। বলো এই লাইনটা একটু পড়ে দেখো, এখানে কি আছে দেখো। যদি একটি ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা হবে নাউন অথবা প্রোনাউন। দেখো এখানে আমি একটা কি ওয়ার্ড লিখে দিয়েছি। যদি একটি ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা হবে নাউন অথবা প্রোনাউন। যদি একাধিক ওয়ার্ড একটি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটি হবে নাউন ফ্রেজ। যদি একটি সেন্টেন্স বা ক্লজ বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা হবে নাউন ক্লজ। যদি ভার্ব প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা হবে জিরান্ড। তার মানে যা কিছু হবে সবই আসলে নাউন, সবই আসলে কি? নাউন। তাহলে আজকে থেকে মনে রাখবা, সাবজেক্ট মানেই তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন। একটা হলে নাউন বা প্রোনাউন, একাধিক হলে নাউন ফ্রেজ, সেন্টেন্স হলে নাউন ক্লজ, আইএনজি হলে এটা নাউন মানে জিরান্ড।
তার মানে সাবজেক্ট মানেই নাউন। কি বুঝতে পারছো? এবার উদাহরণ দেখো, আমি জাস্ট একটা দিয়ে আমি করব। দেখো তো এখানে সব নাউন, সাবজেক্ট দেখো তো সব নাউন কিনা। হ্যাঁ সব লেখা আছে। সবারই মূল নাম নাউন। দেখো তো এখানে কয়টা শব্দ, কয়টা করে ওয়ার্ড সাবজেক্ট, একটু খেয়াল করে দেখো এখানে কয়টা করে ওয়ার্ড সাবজেক্ট। বলো কয়টা করে ওয়ার্ড সাবজেক্ট বলো। এবার দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখো এখানে লিখে দিয়েছি একটি ওয়ার্ড সাবজেক্ট, তার মানে সে নাউন। এবার আমি যদি বলি, দেখো তো এখানে সাবজেক্ট কে হয়েছে, এখানে সাবজেক্ট কে হয়েছে বলো তো দেখি। আমরা উপরে যাই তাহলে ভালো হবে। এখানে দেখো তো কয়টা ওয়ার্ড সাবজেক্ট হয়েছে দেখো তো। এখানে কয়টা ওয়ার্ড হয়েছে দেখো, এখানে কয়টা ওয়ার্ড সাবজেক্ট হয়েছে, একটু প্রত্যেকটা উদাহরণগুলো দেখো কয়টা ওয়ার্ড। একাধিক ওয়ার্ড কিনা, শুধু এটা দেখো একাধিক কিনা। এ ভেরি বিউটিফুল বার্ড, এ ভেরি টল ম্যান, দ্য ওল্ড ম্যান, মেনি ইফেক্টিভ স্টেপস, দ্য লাস্ট সেঞ্চুরি, ভেরি গুড নিউজ, এগুলো কি একাধিক শব্দ কিনা আগে এটা খেয়াল করে দেখো। তাহলে এটা উপরে কি লেখা আছে দেখো, নাউন ফ্রেজ। আচ্ছা এবার দেখো সব নাউন ফ্রেজ দেখো। এবার দেখো তো এটা কি, এই যে টু সুইম লাস্টে দিয়েছি আমি, টু সুইম এটা কি দেখো তাহলে। লাস্টেরটা কি দিয়েছি দেখো, টু সুইম এটা কি। ইনফিনিটিভ, কিন্তু তার অবস্থানটা কোথায়, তার অবস্থানটা কোথায়। ইনফিনিটিভ কিন্তু তার অবস্থানটা কোথায়। সাবজেক্ট, কিন্তু সে কয়টা শব্দ, কয়টা শব্দ একাধিক কিনা। টু সুইম কি একাধিক না একটা শব্দ এটা। পেয়েছো? একাধিক, গুড। আচ্ছা এবার আসো, এখানে দেখো তো সাবজেক্ট কে আছে, দেখো তো একটা সেন্টেন্স কিনা। এখানে সাবজেক্ট হিসেবে যে আসে সে একটা সেন্টেন্স কিনা দেখো তো। দেখো তো প্রত্যেকটা একটা সেন্টেন্স কিনা। তার প্রত্যেকের নিজস্ব ভার্ব আছে দেখো, প্রত্যেকের নিজস্ব একটা ভার্ব আছে দেখো, এই যে আর, উইল, ডিসঅ্যাপিয়ার্ড, ইজ, নো, ডিড, সেইড, রোড, দেখো প্রত্যেকের একটা ভার্ব আছে, তাহলে এগুলো কি হয়ে যাবে, নাউন ক্লজ। আচ্ছা এবার দেখো তো সাবজেক্ট হিসেবে কে আছে। এবার বলো তো দেখো সাবজেক্ট হিসেবে কে কে। এটাও নাউন। সাবজেক্ট হিসেবে কে, সবগুলোই নাউন। তাহলে এখন কি পারবা? এবার বুঝতে পারছো ওয়ার্ড ফ্রেজ আর ক্লজের মূল পার্থক্যটা। যে লাও সেই কদু, এটার জন্য আমাদের 4টা ক্লাস নিতে হয়। প্রথমে এই যে বেসিক নিতে হয়, ওয়ার্ড নিতে হয়, ফ্রেজ নিতে হয়, ক্লজ নিতে হয়।
আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি, প্রিপজিশনের পরে কি বলেছি বলো তো দেখি, বলো তো প্রিপজিশনের পরে কি বলেছি বলো তো দেখি। তাহলে যদি এখানে একাধিক শব্দ আসে কি হয়ে যাবে? যদি প্রিপজিশনের পরে একাধিক শব্দ আসে কি হয়ে যাবে? যদি একটা সেন্টেন্স চলে আসে কি হবে? যদি একটা সেন্টেন্স চলে আসে কি হবে? যদি একটা সেন্টেন্স আসে কি হয়ে যাবে? যদি আইএনজি চলে আসে, প্রিপজিশনের পরে যদি আইএনজি চলে আসে, এই তো, তাহলে আর আমার কিছু পড়ার দরকার নেই। এই যে দেখো অবজেক্ট হিসেবে আমি প্রিপজিশনে যাচ্ছি, দেখো দেখো তো প্রিপজিশনের পরে কয়টা শব্দ, দেখো তো প্রিপজিশনের পরে কয়টা কয়টা শব্দ আছে। তাহলে এটা কি বলো, এটা কি? তাহলে এটা কি কি বলবো বলো? আচ্ছা এবার প্রিপজিশনের পরে কয়টা শব্দ আছে দেখো, এখন দেখো প্রিপজিশনের পরে কয়টা করে শব্দ আছে। তাহলে এগুলো কি, এই প্রত্যেকটাই কি তাহলে এখানে বলো প্রত্যেকটাই কি? নাউন, এটাও নাউন কিন্তু তার নাম নাউন ফ্রেজ, আর কিছু না। আচ্ছা এবার দেখো তো প্রিপজিশনের পরে কি আছে বলো, এবার দেখো তো প্রিপজিশনের পরে কি আছে। যদি এবার আইএনজি বলি, যদি বলি এখানে আইএনজি আছে কি দিবা তখন? যদি আমি আইএনজি দেই প্রিপজিশনের পরে তাহলে কি হয়ে যাবে? এই যে দেখো এখন কি আছে দেখো তো, দেখো তো এখন প্রিপজিশনের পরে কি আছে। এখন দেখো প্রিপজিশনের পরে কি আছে। এবার কি পারবা? ওকে, তাহলে আশা করি বেসিকও হয়ে যাবে, তোমার বেসিক হয়ে গেল, পড়াও হয়ে গেল, সবই হয়ে যাবে আর কি, একসাথে সব হয়ে যাবে ইনশাল্লাহ। কি পারবা না? এরকম অনেক কিছু আছে, এই বই, এই পুরো বইটাই এভাবে সাজিয়ে দিয়েছি। এই যে কমপ্লিমেন্ট, এখন তোমরা যে কমপ্লিমেন্ট বুঝো না, এই যে কমপ্লিমেন্টটা লাগবে। কমপ্লিমেন্ট হিসেবে যদি একটা শব্দ হয় নাউন, একাধিক শব্দ হলে নাউন ফ্রেজ, সেন্টেন্স হলে নাউন ক্লজ, সেম। আমি আবার একটু ছোট করে নিচ্ছি তাহলে তোমাদের জন্য, এরকম যা আছে। এই যে দেখো, তুমি যদি এই গ্রাফটা বুঝো, এখানে একটা চার্ট আছে, একটা গ্রাফ দিয়েছি, এটা যদি বুঝো তাহলে মোটামুটি প্লুরাল নাউন সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে। পুরোটাই, পুরো বইটাই তোমাদেরকে আমি পড়ায় দিব হয়তো এই মাসের 10-15 তারিখে পরে ক্লাস শুরু করবো আর কি। ঠিক আছে, পুরোটা সিরিয়ালি তোমাদের দেখায় দিব। এই যে একটা মজার জিনিস দেখায় দেখো, এখানে একটা জিনিস দিয়েছি দেখো, এটা এক ছবি তুলে নিয়ে আঁকতে পারো, এটা কাজে লাগবে তোমার। একটা মজার জিনিস দিয়েছি দেখো, এই জিনিসটা জানলে তুমি ইরেগুলারটা জানবা, বলো তো এটা কি? দেখো এখানে এই চারটা একটু জানলেই হয়ে যাবে, এটা ইরেগুলারটা তুমি জেনে যাবা।
তার মানে ও এন কে যদি এ বানিয়ে দাও তাহলে এটা প্লুরাল হয়ে যাবে, এ কে যদি ই বা এই বানিয়ে দাও এটা প্লুরাল হয়ে যাবে। মানে জাস্ট একটা চার্ট দিয়েই তুমি অনেক কিছু মনে রাখতে পারবে। এই যে দেখো, দেখো এই চার্ট দিয়ে মনে রাখতে পারবা। অন এ হয়ে যাবে, অনটা এ হয়ে গেলে এন্ড আই হয়ে যাবে আই সি। দেখো এই যে, এবার দেখো এই চার্টটা দেখো, এটা এই হয়ে যাবে, আজটা আই হয়ে যাবে, তাহলে চারটা জানলে তোমার হয়ে যাবে। এরকম অনেক কিছু দিয়েছি আমি, ছবি দিয়েছি, এবার ছবি দিয়েছি বোঝার জন্য তোমাদের। এই যে দেখো, ছবি দেখে বুঝতে পারবে। এক নজর একটাই এতে প্রোনাউন সব নিয়ে আসার চেষ্টা করেছি। এবার যদি বলো যে ক্লজ বা এগুলোতে কি দিব, দেখো বিস্তারিত ফ্রেজ এন্ড ক্লজ, মনে কর একটা পৃষ্ঠায় নাউন ক্লজ চলে আসছে, যত রকমের নাউন ক্লজ হতে পারে। দেখো যত রকমের নাউন ক্লজ হতে পারে একটা পৃষ্ঠায় আসছে, এই যে দেখো যত রকমের নাউন ক্লজ হতে পারে একটা পৃষ্ঠায় আসছে। দেখো নাউন ক্লজকে আমরা কোথায় কোথায় পেতে পারি, দেখো অ্যাট এ গ্ল্যান্স। নাউন ক্লজকে প্রথমটাই কি দেয়া আছে দেখো তো, প্রথমটাই কি বলা আছে দেখো, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে কোনো ক্লজ মানে সেটা নাউন ক্লজ। এবার অবজেক্ট দেখো, এই যে এই জন্যই বেসিক ক্লাসগুলো ইম্পর্টেন্ট। আমি যখন বলবো অবজেক্ট, তখন তুমি যদি অবজেক্ট না বুঝো তাহলে তো ঝামেলা। এই জন্য বেসিক ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। দেখো কেউ যদি বেসিক ভালো থাকে এটা ইজিলি বুঝতে পারবে। ডিরেক্ট অবজেক্ট হিসেবে কোনো ক্লজ নাউন ক্লজ, ইনডাইরেক্ট ক্লজ হিসেবে নাউন ক্লজ, প্রিপজিশনের পরে নাউন ক্লজ, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ, অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ, অ্যাপোজিশন ইট এটাও নাউন ক্লজ, আফটার প্যাসিভ এটাও নাউন ক্লজ। মানে একটা পেজে পুরো নাউন ক্লজকে নিয়ে আসছি আমি। কিন্তু তার আগে তোমাকে বেসিক ভালো হইতে হবে। শর্ত হচ্ছে আমার কথাগুলো তো আগে বুঝতে হবে। এই জন্য বেসিক ক্লাস এই কয়েকটা করো। প্রথম এক সপ্তাহ তোমাদের যে যে 4-5টা ক্লাস আমি নিব, এটা ভালো করে করো, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এবার আমরা একটু আবার আগের ইয়েতে চলে যাই। আমি আর বইতে থাকছি না, এরকম অনেক কিছু আছে তুমি দেখলেই বুঝতে পারবা। যেমন একটা পেজ আমি অ্যাডভার্ব ক্লজ নিয়ে আসছি মনে করো, এই যে একটা পেজে অ্যাডভার্ব ক্লজ চলে আসছে, দেখো পুরো অ্যাডভার্ব ক্লজ একটা পেজে আসছে। তা আমি আবার আমাদের পড়াই, যেহেতু এটাও পড়ায় চলে যায়, দেন আমাদের আজকের যে মূল জিনিসটা, তাহলে আমরা ডিটারমিনার নাউন এগুলো কেন বেসিকটা, তোমাদের বেসিকের গুরুত্বটা বুঝালাম। আহ, এবার দেখো একটা জিনিস, তাহলে অ্যাজেটিভ কার কসমেটিক বলো। আর 5-7 মিনিট লাগবে, একটু খেয়াল করে দেখো অ্যাজেটিভ কার কসমেটিক বলো। হ্যাঁ প্রায় 2 ঘন্টার কাছাকাছি যায়। অ্যাজেটিভ কাকে মডিফাই করবে বলো। আচ্ছা এবার মনে রাখবা, নাউন প্রনাউনকে মডিফাই করবে অ্যাজেটিভ, আর বাকি সবাইকে মডিফাই করবে অ্যাডভার্ব। হ্যাঁ অবশ্যই নামাজ পড়বো আমরা, অবশ্যই। তাহলে নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাজেটিভ, আর বাকি সবাইকে মডিফাই করবে কে বলো, অ্যাডভার্ব। এই যে দেখো, অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে। তাহলে নাউন প্রনাউনকে মডিফাই করবে অ্যাজেটিভ, আর বাকি সবাইকে মডিফাই করবে কে, অ্যাডভার্ব। আর শেষ আরেকটা জিনিস বলবো, কনজাংশন আর প্রিপজিশনের মধ্যে পার্থক্য কি। কনজাংশন হচ্ছে সমজাতীয় জিনিসকে যুক্ত করে, আর প্রিপজিশন হচ্ছে নাউনের সাথে অন্য পার্টস অফ স্পিচের সম্পর্ক তৈরি করে দেয়। আবারও বলছি দেখো, কনজাংশন হচ্ছে সমজাতীয় জিনিসকে যুক্ত করবে, কনজাংশন হচ্ছে সমজাতীয় জিনিসকে যুক্ত করবে।
কনজাংশন হচ্ছে সমজাতীয় জিনিসকে যুক্ত করবে। আর প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন থাকবে, কিন্তু প্রিপোজিশনের আগে কি থাকবে এটা ফিক্সড না, মানে দুইটার সাথে সম্পর্ক তৈরি করে দিবে। আশা করি বুঝতে পেরেছো তাহলে। কো মানে সম, কো মানে কনজাংশন মানে কি, কো মানে সম, জাং মানে যুক্ত, মানে সমজাতীয় জিনিসকে যুক্ত করা, সমজাতীয় জিনিসকে যুক্ত করা। প্রিপোজিশন এখানে লেখা আছে, এই যে প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন দেখো, প্রিপোজিশনের পরে নাউন, প্রিপোজিশনের আগে কি থাকবে এটা ফিক্সড না, কিন্তু প্রিপোজিশনের পরে নাউন, অর্থাৎ নাউনের সাথে অন্য বাস্তব পিসের সম্পর্ক তৈরি করে দিবে, দ্যাট ইজ প্রিপোজিশন। আর নাউনের সাথে নাউন, ভার্বের সাথে ভার্ব, অ্যাজেটিভের সাথে অ্যাজেটিভ, সবগুলোই যুক্ত করে দিবে কি, কনজাংশন। আর আমরা জানি কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্ব পাওয়া যায়, 4টা প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়, দেখে যেখানে লেখা আছে হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ, এই 4টা প্রশ্ন করে সাধারণত অ্যাডভার্ব পাওয়া যায়। এভাবে চলতে থাকবে শনি সোম বুধ 6টায়, শনি সোম বুধ 6টায়। এখন রেগুলার ক্লাস হবে শনি সোম বুধ 6টায়, শনি সোম বুধ 6টা। না না না, বেসিক ক্লাসে এখন এক্সাম না, এক্সাম পরে, এখন বেসিক ক্লাস। আগে বেসিক ক্লাসগুলো শেষ করে নিই, তারপর এক্সাম শুরু হবে মূল ক্লাসে গিয়ে আর কি। আচ্ছা তাহলে 2 মিনিট, আর 2 মিনিট নিব, যেহেতু 7:30 অনেকে নামাজ পড়বে বলছে। 2 মিনিট বলো, নাউন প্রনাউনকে মডিফাই করবে কে, তাহলে বলো, ঝটপট বলো। নাউন প্রনাউন পিলার কে, দুইটা দুইটা পার্সিপিলিস হচ্ছে ইংরেজির পিলার, নাউন আর ভার্ব বাদ। এবার নাউনকে মডিফাই করবে কে, অ্যাজেটিভ। অ্যাজেটিভের দুইটা ভাগ কি কি, অ্যাজেটিভের দুইটা ভাগ কি কি, আর অ্যাডভার্ব কাকে মডিফাই করবে, অ্যাডভার্ব কাকে মডিফাই করবে, কাকে করতে পারবে না, কাকে করতে পারবে না, নাউন প্রোনাউনকে, নাউন প্রোনাউনকে। প্রিপোজিশনের পরে সবসময় কি থাকবে, প্রিপোজিশনের পরে সবসময় কি থাকবে, আর কনজাংশনে কি হবে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এই হচ্ছে তাহলে মোটামুটি আমরা পার্শ্ববিদ সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেলাম। আগামী ক্লাস অবশ্যই জয়েন করবে এবং আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তাহলে এটা বেসিক, সবার জন্য কাজে লাগবে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আগামী বুধবার 6টায় দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। আগামী বুধবার 6টায়, আগামী বুধবার 6টায় দেখা হবে। আগামী বুধবার ঠিক 6টায় আবার আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি এসে থাকে। ওকে, আল্লাহ হাফেজ।